মামুনের একটু শিক্ষার দরকার ছিল। আমি যেটা বলবো এটা মামলা না, কিছু কিছু আঘাত, ব্যাকগ্রাউন্ড থেকে একটু সাউন্ড করেন না ভাই, একটু চুপ থাকেন না আপনারা। কিছু কিছু আঘাত থেকে মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষাটা পায়, এটা হচ্ছে মামুনের জীবনের অনেক বড় একটা শিক্ষা। সো আপু যেটা করছে, আমি আপুকে আমি এটার জন্য আমি স্বাগতম জানাই। সো এটা মামুনের দরকার ছিল জীবনে। কিন্তু কথা আসতেছে বারবার মামলার কথা, যে মামলা উঠাই ফেলবে। মামলা উঠানোর জন্য কি ভালোবাসা মামলা নিয়ে অবশ্যই আপু যেহেতু বলেছে, আর আপু এক কথার মানুষ, হয়তো আপনারা অনেক সময় ভাবতেন যে আপুর সাথে আমার ঝগড়াঝাটি, মামুন যখন জেলে গেছে জেলের আগে থেকে কন্টিনিউ আপুর সাথে আমার কথা হইতো। সো কখনো এটা বলে নেই, আপু বারবার একটা কথাই বলছে যে মামুনের একটু শিক্ষার দরকার ছিল, আমি তাকে একটু শিক্ষা দিছি। কখনো রাগ বা অভিমানী। আবার কি প্রিন্স মামুন কি পোল্ট্রি নেবে নাকি, অনেকে প্রশ্ন করছে। পোল্ট্রি নেওয়ার দেখে এখানে পোল্ট্রি নেওয়ারও কিছু না। শুনেন, আপনাদের হচ্ছে আমরা কথা বলছি শুধু মামলা সংক্রান্ত নিয়ে। মামলাটার জন্য আমরা মামলা নিয়ে আজ মামলা যে বিচারের অবস্থাটা ছিল সেটা আমরা নিজেরা মিউচুয়াল করে ফেলছি। সেটার মধ্যে তুমি বলো এটা। আচ্ছা আপনাদের দুজনের আজকের সম্পর্ক দেখে মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনাদের কনসেন্ট ছিল, সম্পর্কের কনসেন্ট ছিল, আপনারা একসঙ্গে দেখেছেন এবং সেই কনসেপ্ট উপেক্ষা করে আপনারা তো সাউন্ড করলে তো হবে না। এখনই কোয়েশ্চেন করছে, ওনাটা বলেন। আপনাদের আজকে সম্পর্ক দেখে মনে হচ্ছে আপনার দীর্ঘদিনের কনসেপ্ট ছিল এবং এটা বোঝাপড়ার মাধ্যমে আপনারা সম্পর্কটা গড়েছেন। সেই বোঝাপড়া উপেক্ষা করে হঠাৎ করে আপনি একটা ছেলের নামে ধর্ষণের মামলা করলেন এবং আজকে আবার মিলে গেলেন। এ থেকে একটা জিনিস স্পষ্টত প্রমাণিত হয় যে মামুন আপনাকে হেল্প করেন। আচ্ছা, কেন মিথ্যা মামলাটা করেছিলেন সেটা আমরা জানতে চাই। আচ্ছা, প্রথমত মামলা কখনো মিথ্যা হয় না। মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা আদালতে। দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের কনসেন্টটা ছিল একটা প্রতিশ্রুতিমূলক, সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা 9(1)(4) নম্বর ধারায় 1860 সালের ল অনুযায়ী এটা একটা রেপ মামলা হয়ে যায়। সেটা আপনাকে জোরপূর্বক নাও হতে পারে, আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা রেপ মামলা হয়ে যেতে পারে। তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে। তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না এবং এখানে কোনো প্রমাণিতও হয়নি যে মামলা মিথ্যা না সত্যি। এটা যেহেতু চলমান, এটা যদি বিচার কার্য কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি পর্যায়ে হয়েছে, কিন্তু তদন্তে এটা প্রমাণিত হয়েছে। এগুলো অনেক সিরিয়াস কথা, এর মধ্যে কেউ কথা বলে না, সাইড থেকে পিছন থেকে এগুলো ডিস্টার্ব ফিল করে। হ্যাঁ, আপনারা এখন আজকের যে সম্মেলনটা আমরা করেছি, সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে, সেই মামলাগুলো এখনো চলমান আদালতে। মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার, আর ওরকম কিছু বুঝিও না যে মামলা নিয়ে কথা বলবো। আমি হাই এডুকেটেড পার্সন না, আমি আর ল নিয়ে অত পড়াশোনা করি না যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে। আমি যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনাদের সাথে কথা বলছি। তো মামলা নিয়ে যে কথাটা হলো, এখনো মামলাটা চলমান। যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে। একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা। আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু যেন একটা মামলা না খায়, আমার শত্রু যেন বিপদে না পড়ে, আমি এই দোয়া করি। কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন। ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এগুলো দেখতে হচ্ছে। সো এগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না, এগুলো খারাপ এক্সপিরিয়েন্স, এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে। সো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না, ওই জায়গায় ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না। সো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে, আমার ভাই একটা জীবন আছে, আমার বাবা মা আছে, আমার সংসার আছে, আমার ভাইয়ের সংসার আছে, আমার বিজনেস আছে, আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, আমার টাকা ইনকাম করতে হয়, আমার ফ্যামিলিটা কেউ রান করতে হবে, সেই টেনশনে থাকতে হয়। তো এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই, হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে, না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে, মানে ওয়ারেন্ট বের হয়ে যাবে, আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে। সো তখন কি হবে, আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে, অনেক বড় একটা চাপ চলে আসবে। সো এই জিনিসগুলো কিন্তু একটা ভয় সবসময় আতঙ্ক কাজ করে। আমি কোথাও ঘুরতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, আমি বিজনেসের জন্য বাংলাদেশের বাইরেও যেতে পারতেছি না এই মামলাগুলোর কারণে। সো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে। যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওরও অফিস আছে, ওরও ফ্যামিলি আছে, ওরও বাচ্চা কাচ্চা আছে, ওরও একজন সিঙ্গেল মাদার। সো ওরও অনেক প্রেশার আছে। এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওরও সকাল 8টা বাজে 9টা বাজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কোথায়, আদালতে। সো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি। ও একটা শাস্তি দিতে চাইছে আমাকে, ও শাস্তি দিতে পারছে, শাস্তি দেওয়া হয়ে গেছে। আমি
জেল থেকে ঘুরে আসছি, এটাই তো আমার অনেক বড় একটা শাস্তি, আমি আমার চাইছি জীবনের তোমার সবচেয়ে বড়, realization। হ্যাঁ রিয়েলাইজেশন হোক, তারপর তার চেয়ে অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে। আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা। এটা আমার আমি জীবনে থানা হাজতেও যাই নাই, যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি 20-25 দিন থেকে আসছি, সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ। তো এই জিনিসটা নিয়েই ওর সাথে আমি কথা বলছি। আমরা রিলেশনের যে বিষয়টা, যে আমাদের একটা সম্পর্ক ছিল, প্রেম প্রীতি ছিল, সেটা আবার ব্রেকআপটা প্যাচআপ হচ্ছে কিনা, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলিনি। আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায়, সহজ করা যায়, কিভাবে এই ডিফিকাল্টিস গুলো। উনি প্রতিশ্রুতির কথা বলেছেন, আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা বা আগে ভঙ্গ করেছেন? এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই, আমাদের কোনো কন্ডিশন নেই এখানে, আর কোনো এখানে কোনো কন্ডিশন নেই আমাদের। তোমার কোনো কন্ডিশন আছে? না, এই মুহূর্তে তো কোনো আমাদের কোনো কন্ডিশন নেই, আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক। সো আমি চাইছি এইটাই, যে আমাদের যে কোর্টে যে দৌড়াদৌড়ির বিষয়টা, যে হ্যাসেলের বিষয়টা, যে একটা টেনশনে থাকার বিষয়টা, এটা কিন্তু যাদের নামে মামলা আছে, মোকদ্দমা আছে, তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে। যে মামলা খায় সেও পেরেশানি থাকে, যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতেই থাকে। সো আমি একটু শেষ করি ভাইয়া, আমি একটু শেষ করি। সেম পেরেশানি থাকে, এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা, আবার সবকিছু বলা। আমরা যে যদি যেভাবে সলিউশন আসে, যেভাবে হলে জীবনটা সহজ হবে, সুন্দর হবে, আগের মতো নর্মাল লাইফটা লিড করতে পারবো, সেই সব প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি। ওর কাছে বলছি আমি, তো ও বলছে আমার কথা হলো বলো এবার। যে মামুন একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েন্সার। তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে। তো মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে, যদি কোনো কিছু ভুল থাকে, তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি, এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটার কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে, সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে। তা আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আমিও তোমাকে কিছু বলতে চাই। তুমি আমাদেরকে message দাও, তারপর দেখে আপনারা আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে ভুল স্টেপে কখনো পা বাড়াবেন না। একটু সাইলেন্ট, একটু প্লিজ। একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনাদেরকে দেখে শিক্ষা নিতে। আসলে আপনি একজন মুসলিম, মামুন একজন মুসলিম, আপনারা বিবাহ বহির্ভূত আপনারা একসাথে থেকেছেন এবং আপনি তাকে ধর্ষণ মামলাও দিয়েছিলেন। এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে। এখন আপনারা আবার এক হচ্ছেন। আসলে আপনাদেরকে নিয়ে দেখে শিক্ষা কি এটাই নিবে সমাজ? আপনার ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে, যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দিবেন আপনাকে, যেহেতু 18 ক্লাস, সেহেতু ইসলাম এটা বাধা দেয় কিনা, এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ? আর আমরা এটা প্রমোট করছি বারবার। এখানে দায়বদ্ধতা আসলে কার, আপনার না আমার? মানে কি দায়বদ্ধতা? আচ্ছা, প্রথমত আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটা ব্যাপারেই কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে, এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি, সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজই ছিল এটা, যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না। সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি, তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না, তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে।